আছেন? কিছু কবি কি? আচ্ছা, কেউ কেউ আমার কথা শুনতে পাচ্ছেন না আপনারা? আমি বলছিলাম জি, আজকে তো শোনা মানে যাচ্ছে। লেকচার লেকচার বলেন। 19 হওয়ার কথা। লেকচার 19 কিসের? বাংলা সেকেন্ড পেপারের ক্লাস। ও আচ্ছা আচ্ছা। রুটিন, আপনার রুটিন দেখেন, রুটিনে লেখা আছে তো। আজকে 4 নম্বরের ক্লাস, ব্যাকরণ আচ্ছা ক্লাস আজকে। আচ্ছা, এই আপুটা হঠাৎ এত উত্তেজিত হলো কেন যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না? এমন ভাবে বললেন কেন? না ভাই, আমি প্রথমে একবার বললাম, কেউ রিপ্লাই করলো না, এই জন্য বললাম আমার মানে আমার কথা কি শোনা যায় না ওখানে? আমাদের এখানে মিউট করা ছিল আপু, শুনবো কিভাবে? ওনার এলাকার মানে আঞ্চলিক না ভাষা ভাই, আমি এরকমই, করার বলতেছিলাম কিছু নেই। সিরিয়ালি যদি করা হয় তাহলে আমাদের লাস্ট সিরি- ক্লাস লেকচার 18 হয়েছিল। শুনেন, আমি বলি, সিরিয়ালি যখন হবে, যে যে ক্লাসে টিচার থাকবে সেই সেই টপিক থাকবে। এখন বাংলা স্যারের ক্লাস, বাংলা টপিক গুলো থাকবে, বাংলা সেকেন্ড পেপারে পেপারে বুঝতে পারছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, যখন আবার সামনের মাসে আসবে, বাংলা সাহিত্যে যখন ক্লাস আসবে, তখন আবার ওই 18 নম্বর 19 নম্বর টপিক থেকে যাবে। ও এখন বাংলার সেকেন্ড পেপারে যত যত সমস্যা থাকে স্যারে কি কোশ্চেন করেন, সমস্যা নাই। সবাই ভালো আছে? ওয়ালাইকুম স্যার। সালাম। আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ আসসালামু স্যার, আলাইকুম ভালো স্যার। আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আপনার সাথে আমার আজকে প্রথম, তাই না? হ্যাঁ স্যার, জি আপনার স্যার। সাথে ফার্স্ট জি স্যার। ক্লাস। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে সম্ভবত আমাদের লেকচার 4, শব্দ। আমি কি আসলে এত সুন্দর, জি স্যার। জি স্যার। নাকি লাইটিং এর কারণে সুন্দর হয়ে গেছে? সুন্দর, এমনি সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিজের প্রফেশন শুনতে কার না ভালো লাগে। লিখেন শব্দ। লিখেন কতগুলো বর্ণ পাশাপাশি বসে একটি অর্থবোধক কাঠামো গঠন করলে তাকে শব্দ বলে। কতগুলো বর্ণ পাশাপাশি বসে একটি অর্থবোধক কাঠামো গঠন করলে তাকে শব্দ বলে। আর কিছু লাগলে জানেন? আচ্ছা, পরের ক্লাস কয়টায়? পাঁচটা, তারপরে সাতটা। আচ্ছা, লিখবেন একটি নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা, একটি নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাব প্রকাশের প্রতীক হলো শব্দ। একটি নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাব প্রকাশের প্রতীক হলো শব্দ। জি স্যার। স্যার, আসসালামু আলাইকুম। সালাম। তারপর লিখেন শব্দের প্রকারভেদ। শব্দের প্রকারভেদ। শব্দের প্রকারভেদ লিখে লিখবেন গদু, অতি, উচ্চার।
গ দিয়ে গঠনগতভাবে দু দিয়ে শব্দ দুই প্রকার। অ দিয়ে অর্থগতভাবে তি দিয়ে শব্দ তিন প্রকার। উদ দিয়ে উৎসগতভাবে চার দিয়ে শব্দ চার প্রকার। পুরাতন পদ্ধতিতে উৎসগতভাবে শব্দ ছিল পাঁচ প্রকার। গঠনগতভাবে দুই প্রকার। এক নম্বর হচ্ছে মৌলিক শব্দ, দু নম্বর সাধিত শব্দ। উৎসগতভাবে তিন প্রকার। এক নম্বর যৌগিক শব্দ, দু নম্বর রুড়ি বা রূঢ় শব্দ, তিন নম্বর যুগূর্র শব্দ। উৎসগতভাবে চার প্রকার। তৎসম, স্যার কতখানি হয়েছে? মাত্র তিনটা চারটা লাইন লিখালাম। মানে এইটুকুই? হুম। এর আগে শুধু সংজ্ঞা হয়েছে আর কি। হ্যাঁ, এর আগে সংজ্ঞা তিনটা লাইন লিখিয়েছি। দু নম্বর তদ্ভব, তিন নম্বর দেশি, আর চার নম্বর হচ্ছে বিদেশি। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। আল্লাহু আকবার। এটুকু তুলতে পারছেন? জি স্যার। ঠিক আছে, জি স্যার, তোলা হয়েছে। থ্যাংক ইউ। একটু মনোযোগ সহ শুনবেন। আগে ছিল উৎসগতভাবে শব্দ পাঁচ প্রকার, এখন হয়ে গেল উৎসগতভাবে শব্দ চার প্রকার। আসলে পরিবর্তনটা কি হলো এটা আমরা একটু দেখি। অর্ধদশমটা বাদ দিচ্ছে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ এনামুল হক, ওনার লিখিত একটা স্যার বই আছে, লিখবো? বইটার, না না, একটু শুনেন। আচ্ছা। ডক্টর মোহাম্মদ এনামুল হক, ওনার লিখিত একটা বই আছে, বইটার নাম হচ্ছে ব্যাকরণ মঞ্জুরি। আসে অনেক সময় ব্যাকরণ মঞ্জুরি বইয়ের লেখককে, বা ডক্টর মোহাম্মদ এনামুল হক রচিত ব্যাকরণ বইটার নাম কি। তো ওনার বইয়ে উনি বাংলা শব্দ ভান্ডারের একটা উৎসের পার্সেন্টেজ আমাদের সামনে উপস্থাপন করেছেন। উনি বলছেন, মুক্তি আপনার ইয়াটা অফ করেন, মিউট করেন। উনি বলছেন বাংলা শব্দ ভান্ডারে 25% শব্দ আছে, এগুলো হচ্ছে তৎসম, যেগুলো সংস্কৃত থেকে উৎপত্তি হয়েছে আর পরিবর্তন হয় নাই। 5% হচ্ছে অর্ধ তৎসম, 60% হচ্ছে তদ্ভব, 2% হচ্ছে দেশি, আর 8% হচ্ছে বিদেশি। তাহলে বাংলা শব্দ ভান্ডারে যত শব্দ আছে তার পার্সেন্টেজ হিসেব করে আমরা দেখতে পেলাম এর মধ্যে সবচেয়ে কম, সবচেয়ে ফকির, মিসকিন, গরিব দেশি, আর হচ্ছে 2%। আর সবচেয়ে বড় লোক তদ্ভব। এই জন্য
বাংলা শব্দ বলতে যে শব্দকে বোঝানো হবে শব্দ। তার তার নাম তদ্ভব। আর এই তদ্ভব শব্দের আরেকটা নাম হয়ে যাবে খাঁটি বাংলা শব্দ। তাহলে আপনি যদি আপনার বাসায় যদি অভিধান থাকে আর অভিধানে যদি আপনি কোনো শব্দের পাশে বাংলা লেখাটা দেখা পান, তাহলে বাংলা শব্দ বলতে আপনি উৎসগতভাবে এই তদ্ভব শব্দকেই বুঝতে হবে, কারণ তদ্ভব শব্দের আরেক নাম হচ্ছে খাঁটি বাংলা। এটাকে আমরা সংক্ষিপ্তভাবে বলি বাংলা। এবং তৎসম শব্দ ছাড়া অন্য যে কোনো উচ্চের শব্দকে আমরা এক কথায় বলি অতৎসম শব্দ। তাহলে অতৎসম শব্দ বলতে এটা হতে পারে অর্ধতৎসম, হতে পারে তদ্ভব, হতে পারে দেশি, হতে পারে বিদেশি। এক কথায় তৎসম ছাড়া যা আছে বাকি সবাই মিলে অতৎসম শব্দ গঠিত হয়। এখন নতুন পদ্ধতিতে এই অর্ধতৎসম শব্দগুলোকে বাদ দিয়ে এগুলোকে তদ্ভব শব্দের অন্তর্ভুক্ত করা হয়েছে। যেহেতু অর্ধতৎসম শব্দগুলোকে বাদ দিয়ে দেয়া হলো আর এগুলোকে তদ্ভবের অন্তর্ভুক্ত করা হলো, সেহেতু তার নতুন পার্সেন্টেজ এই জায়গায় পরিবর্তিত হয়ে 65% হয়ে গেল, আর বাকিগুলো ঠিক আগের মতোই থেকে গেল। তাহলে পুরাতন পদ্ধতিতে তদ্ভব শব্দের পরিমাণ ছিল 65%, কিন্তু বর্তমানে তদ্ভব শব্দের পরিমাণ হয়ে গেল 65, সরি, আগে ছিল 60%, এখন হচ্ছে 65%। এই পার্সেন্টেজ গুলো আপনি একটু তুলে রাখেন। স্যার একটা স্ক্রিনশট নিতাম। নেন। স্যার এই গদু এটা কি? গ দিয়ে গঠনগতভাবে দু দিয়ে শব্দ দুই প্রকার, এটাকে আমরা টেকনিকে বললাম গদু। এবার আপনি বলেন তো, তাহলে অতি মানে কি? স্যার আমার তো একটু লেট হয়ে গেছে তাই আমি জিজ্ঞাসা করছি। ঠিক আছে তো। অর্থগতভাবে তিন প্রকার, অর্থগতভাবে তিন অর্থগতভাবে প্রকার। অর্থগতভাবে তিন তিন প্রকার, প্রকার। অর্থগতভাবে চার প্রকার। স্যার এই যে অর্ধ তৎসম, এখানে স্যার কত পার্সেন্ট দেয়া আছে? এটা স্যার বুঝি নাই যে তদ্ভব হচ্ছে 60%, দেশি 20%, যেটাতে 100% হইতে আর কত লাগে দেখেন তো। অর্ধ তৎসম আছে 5%। 100% হতে তো বাকিগুলো দেয়া আছে, তাহলে বাকি সব যে কোনো জিনিস তো 100%-এর সমান। হুম, তাহলে এটা 5%। 5% দেওয়া হচ্ছে। আচ্ছা। 60 আর এই 70, এখানে এখানে আছে 25, 95, অর্ধদশম 5, 100। হুম। আচ্ছা, আচ্ছা, এটা কিন্তু নতুন আর এটা পুরাতন, এটা আমরা বুঝে গেছি। এখন লিখেন গঠনগতভাবে শব্দ দুই প্রকার। গঠন, স্যার, মোহাম্মদ এনামুল হকের লেখা বইটার নাম কি ছিল? ব্যাকরণ মঞ্জুরি। হুম, ঠিক আছে স্যার। লিখবেন গঠনগতভাবে শব্দ দুই প্রকার। এক নম্বর হচ্ছে মৌলিক শব্দ। মৌলিক শব্দ লিখে লিখবেন ভাঙা যায় না, বা ভাঙলে অর্থপূর্ণ অংশ পাওয়া যায় না। ভাঙা যায় না বা ভাঙলে অর্থপূর্ণ অংশ পাওয়া যায় না। ভাঙা যায় না বা ভাঙলে অর্থপূর্ণ অংশ পাওয়া যায় না। জানা। হুম। আচ্ছা, স্যার যেমন আসলে এই যে মানে কোন বইটা কিনলে মানে সঠিক তথ্যটা পাওয়া যাবে ব্যাকরণের, এই যে পুরাতন বইয়ে 5% মানে 5 প্রকার উৎস দিক থেকে, আর নতুন বইয়ে 4 প্রকার, এগুলো আমরা কোন বই কিনলে পেতে পারি? নতুন যেটা আমরা বলছি পরিবর্তন, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর নতুন বই, ব্যাকরণ বই যেটা ছিল ওইটা। কারণ এটা কেন বললাম, কারণ আপনারা যারা পড়াশোনা করে আসছেন নবম দশম শ্রেণীতে ছিলেন, ওই সময় একটা ব্যাকরণ বই আপনার সামনে ছিল। ওই বইটা আর এখনের বইটার মধ্যে অনেক পার্থক্য চলে আসছে। আর
আমরা পড়াতে গিয়ে আপনাকে নতুন বইয়ের রেফারেন্সও দিব, পুরাতন বইয়ের রেফারেন্সও দিব, বাংলা একাডেমির ব্যাকরণ বই আছে ওইটার রেফারেন্স দিব। অবশ্য বাংলা একাডেমির ব্যাকরণ বইটার দাম অনেক বেশি, সম্ভবত 800 টাকার মতো। আর সেই ক্ষেত্রে বিসিএস কনফারেন্সের যে সংক্ষিপ্ত বাংলা ব্যাকরণ বইটা আছে ওইটা আপনি কালেক্ট করতে পারেন। ওইটার মধ্যে নতুন নাম পাশাপাশি পুরাতন নাম দুইটা নামই দেয়া আছে। এতে আপনার পড়তে সুবিধা হবে, নতুন পুরাতন নামটাও আপনার জানা থাকলো, পাশাপাশি নতুন নামটাও জানা থাকলো, আবার পরিবর্তন যে জায়গায় আসছে ওই জায়গায় নিচে দেওয়াও আছে। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কোনটা আমরা পরীক্ষায় আসলে দিব, 4 প্রকার না 5 প্রকার? বিষয়টা হচ্ছে পরিবর্তন আপনাকে মানতে হবে। এখন আপনার জায়গায় যদি আমি পরীক্ষা দেই তাহলে আমি অবশ্যই নতুন যেটা আছে ওইটাই দিব, কারণ আপনাকে সময়ের সাথে সাথে আপডেট থাকতে হবে। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। হুম। স্যার আপনার নাম কি রবিউল? হ্যাঁ, রবিউল আলম। স্যার ও তাহলে আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার আজকে ক্লাস নেওয়ার জন্য। কেন রে আপু? না, একদিন আপনি বলেছিলেন না যে অনলাইনে ক্লাস নিবেন। হ্যাঁ, মনে পড়েছে। ঠিক আছে। স্যার তাহলে কি আমরা নতুন হচ্ছে 9 10 এর ব্যাকরণটা পড়বো, আগেরটা বাদ? আগেরটা বাদ নয় রে, বাদ নয়। এখন দেখা যাচ্ছে কি অনেক সময় পুরাতন বই থেকেও প্রশ্ন আসে, অনেক সময় নতুন বই থেকেও প্রশ্ন আসে, এটা অপশন দেখে বলা যায়। তবে যেটা পরিবর্তন হয়ে গেছে এটা নতুন বই থেকে অনুসরণ করতে হবে, সব তো আর পরিবর্তন হয় নাই। মনে করেন যে সমাসের মধ্যে এসে আগে সমাস ছিল প্রধানত 4 প্রকার, আর এখন বলছে মূলত 4 প্রকার। আগে দ্বিগু সমাস ছিল, এখনো দ্বিগু সমাস আছে, যেমন দ্বিগু সমাস যে আগে ছিল আলাদা, এখন হচ্ছে কর্মধারয়ের অন্তর্ভুক্ত। আগে যে আপনি অর্ধতৎসম শব্দগুলো ছিল এই অর্ধতৎসম শব্দগুলো বাদ পড়ে যায় না, অর্ধতৎসম শব্দগুলো আছে। যদি অপশনে অর্ধতৎসম না থাকে তখন উত্তর করতে হবে তদ্ভব, কারণ নতুন পদ্ধতিতে অর্ধতৎসম বলতে কিছু নাই। যদি অর্ধতৎসম থেকে যায় তাহলে আপনাকে ধরে নিতে হবে এটা পুরাতন পদ্ধতির প্রশ্ন, কারণ নতুন পদ্ধতিতে অর্ধতৎসম বলতে যে কিছু নাই, এটার অপশনই থাকার কথা না। অনেক সময় আপনাকে এই অপশন দেখেও বুঝতে হবে এটা কোন পদ্ধতির প্রশ্ন। তবে দুইটা বই পড়তে হবে, পুরাতনটাও পড়তে হবে নতুনটাও পড়তে হবে, যেটা পরিবর্তন হয়ে গেছে ওইটার প্রাধান্য নতুনটা থাকবে। আচ্ছা, বলতেছিলাম মৌলিক শব্দ লিখে লিখলাম ভাঙা যায় না বা ভাঙলে অর্থপূর্ণ অংশ পাওয়া যায় না। আসলে আপনারা কিন্তু অনেক মৌলিক শব্দ এবং অনেক সাধিত শব্দ চিনেন। কিভাবে চিনি? যেমন আমরা উপসর্গ পড়েছি, আমরা প্রত্যয় পড়েছি, আমরা সমাস, সন্ধি, বিভক্তি, বচন, নির্দেশক ইত্যাদি ইত্যাদি আমরা চিনি। এই উপসর্গ, প্রত্যয়, সমাস, সন্ধি, বিভক্তি, বচন, নির্দেশক এগুলো যুক্ত করার পরে যে শব্দটা তৈরি হয় ওই শব্দটার পরিচয় হয় সাধিত শব্দ। ওটাকে যখন আপনি ভেঙে দিবেন যে অংশটা পাবেন ওইটা একটা মৌলিক শব্দ হয়ে যাবে। যেমন আপনি একটু পরে তুলেন, আমি আগে দেখাচ্ছি। হস্তি, এই হস্তি শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাই হস্ত যোগ, আমরা পাই হস্ত যোগ দীর্ঘই থাকার কারণে আমরা পাই ইন বা ই। তাহলে এই হস্তি শব্দটা হয়ে যাবে একটা সাধিত শব্দ। এর মধ্যে মৌলিক শব্দটাকে আমরা বলি হস্ত। এর মানে ভাঙার পর যে অংশটা পাওয়া যায়, ওইটাকে আমরা বলি মৌলিক শব্দ। আচ্ছা, বুঝে থাকলে আপনারা বলেন তো এই শুভেচ্ছা এটা কি শব্দ? সাধিত শব্দ। মৌলিক শব্দ, সাধিত মৌলিক শব্দ কি? সাধিত শব্দ। না, শুভ। সাধিত শব্দ। শুভ, সহযোগ ইচ্ছা। শুভ ইচ্ছা। এবং ইচ্ছা এই দুইটা হচ্ছে মৌলিক শব্দ। আবার দেখেন তো, আমি যদি বলি গোলাপি, বলেন তো দেখি এটা কি শব্দ? সাধিত সাধিত শব্দ। সাধিত সাধিত শব্দ। শব্দ। মৌলিক শব্দ গোলাপ। 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 তাহলে আপনাদের জন্য সহজ কথা হচ্ছে, যদি আমি এটা একটু পরে লিখিয়ে দিব, যে আমরা উপসর্গ যুক্ত করি বা যেটাই যুক্ত করি, যুক্ত করার পর যে শব্দটি গঠিত হবে ওইটা হবে সাধিত শব্দ, ভাঙার পর আপনি মৌলিক শব্দ পাবেন। তো আমরা এই কথাগুলো সাধিত শব্দের মধ্যে লিখবো, তবে এখন মৌলিক শব্দ লিখে যেমন দিয়ে কিছু উদাহরণ লিখবো। লিখেন যেমন অঙ্গ, হাত, পা।
স্যার যেমন দিয়ে লিখেন, হুম, যেমন অঙ্গ। এই অঙ্গ শব্দটি একটি মৌলিক শব্দ, এটা ভাঙা যায় না শব্দটাকে। হাত, পা, 1 2 3, বই খাতা কলম কিতাব, বই খাতা কলম কিতাব, গোলাপ, গোলাপ, লিখ, লিখ, মুখ কমা চন্দ্র, শুভ কমা ইচ্ছা। কিতাব কিতাব স্যার একটু সাইড হইতে যদি একটু দেখতাম। দেখেন দেখেন, মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, হুম, আপনারা কি কেউ বলতে পারেন এই বই খাতা কলম কিতাব এগুলো উৎস অনুসারে কি শব্দ? স্যার মৌলিক। এটা তো স্যার গঠনগত। শব্দ। স্যার তৎসম স্যার এগুলো স্যার উৎসগত স্যার। হ্যাঁ, উৎসগত ভাবে একজনের উত্তর হয় নাই। স্যার বিদেশি শব্দ। উরে বাট পার, এটা হচ্ছে উরে বাট পার। বই খাতা কলম কিতাব এটা উৎস অনুসারে আরবি শব্দ। স্যার ওইটা জি কি স্যার। বিদেশি শব্দের মধ্যে পড়ে হ্যাঁ, না? হ্যাঁ এটাই তো স্যার, এটা বললাম, তো বিদেশি শব্দের মধ্যে পড়ে। সেই জন্যই তো বললাম উরে বাট পার। এই বাট জি পার জি। বানানটা খাতার কোনায় লিখেন তো, বাট পার। দেখি আপনার কেমন শিক্ষিত লোক। কি? বাট পার বানানটি খাতার কোনায় লিখেন তো শুদ্ধভাবে। বাঙালি হিসেবে যারা শুদ্ধভাবে লিখতে পারে তারা কিন্তু শিক্ষিত। আর বানান ভুল করলে আপনি শিক্ষিত না, আপনি অশিক্ষিত। স্যার লিখছি। ঠিক আছে, 1 না 2 কোনটা লিখছেন? স্যার 2 নাম্বারটা মনে হয়। 2 নাম্বারটা। 1 না 2? 2 স্যার 2। স্যার লিখছি তো একই, তো মনে হয় 2 হবে। হ্যাঁ হ্যাঁ, স্যার 2 লিখছি। ঠিক আছে ঠিক আছে। যারা প্রথমটা লিখতে পেরেছেন তারা হয়েছেন অশিক্ষিত, আর দ্বিতীয়টা লিখলে মূর্খ, মূর্খ। ও দুইটাই ভুল। এক ব্রাঞ্চে যাওয়ার পর জিজ্ঞেস করতেছে, আচ্ছা স্যার তাইলে অশিক্ষিত আর মূর্খের মধ্যে পার্থক্যটা কি? স্যার আমি যে কোনোটাই লিখলাম না, তাহলে আমি কি হব? আপনি উড়ে বাটপার। তো আমি বললাম যে যারা শিক্ষিত তারা তো শুদ্ধভাবে লিখে ফেললে তারা শিক্ষিত হয়ে যায়। আর বানান লিখতে গিয়ে যদি এক জায়গায় ভুল করে তাহলে তারা হয় অশিক্ষিত, আর 2টা ভুল করলে আপনি মূর্খ। তা তো মুশকিল। হ্যাঁ, তাহলে অশিক্ষিত আর মূর্খের মধ্যে পার্থক্যটা এই জায়গায়, অশিক্ষিতরা এক জায়গায় ভুল করে, মূর্খরা 2 জায়গায়। বাটপার হতে হবে 3 নম্বরের বাটপার। এ হচ্ছে উরে বাট পার, 10 15। এটা দেশি শব্দ। জি স্যার। এইভাবে লিখতে পারলে আপনি শিক্ষিত। মূর্খ মূর্খ। আছেন কি কোনো শিক্ষিত লোক? না স্যার স্যার। মূর্খের খাতায় গেছে হাই রে, চলে। ইস, কোনো সমস্যা নাই। তাহলে বলেন কত নম্বরের বাটপার? 3 নম্বরের। কেমন বাটপার? বাটপার। দেশি দেশি বাটপার, বাটপার। দেশি বাটপার। গুড। 2 নম্বর দিয়ে দেশি লিখবেন। শব্দ। হ্যাঁ, এই তো চমৎকার। 2 নম্বর দিয়ে লিখবেন সাধিত শব্দ। আরে শুনেন, আরে আমি যে আবার আপনাদেরকে যে অশিক্ষিত মূর্খ বলতেছি, আবার মাইন্ড করতেছেন না তো? না। না না স্যার, স্যার। আমরা তো স্যার আসলে অশিক্ষিত না স্যার। যারা মাইন্ড করবে তারা আসলে অশিক্ষিত রে, আর যারা মাইন্ড করে না এরা বেহায়া। স্যার বেহা কোন শব্দ স্যার? এটা কি দেশি হবে? না না, বেহায়া, বে হচ্ছে ফার্সি আর হায়া হচ্ছে আরবি, বেহায়া একটা মিশ্র শব্দ। এটা হলো মিশ্র শব্দ। হ্যাঁ,
তার অসুবিধা নাই, বাঙালি ও মিশ্র জাতি। হ্যাঁ, বিপদ বিপদ। ওই এক ব্রাঞ্চে ক্লাস নিচ্ছিলাম, তো এক হুজুরকে বললাম, এ গাধা মার্কা হুজুর। গাধা আবার তো অদ্ভব শব্দ। তো হুজুর আমাকে বলে, স্যার ব্যবহার ঠিক করেন। ও বাবা। বললাম আরেক বিপদে। মানে হুজুর আমার সাথে ক্লাসে রিয়েক্ট করে উঠলো। এটা একদমই ভালো লাগে না অবশ্য। পরে বললাম, আপনি কি ভর্তিকৃত নাকি ভর্তি ছাড়া? বলছে ভর্তিকৃত। তাহলে এক কাজ করেন, আপনি আমার ক্লাসে আর আসেন না। সে বলে, অবশ্যই আসবো। তো অনেক সময় মানুষ দুষ্টামিটাও বুঝে না, সিরিয়াসলি নিয়ে যায়। বুঝতে পারছেন? আর আছে কিছু কিছু মানুষ এমন আছে, নিজে অন্যের সাথে দুষ্টুমি করতে পারবে কিন্তু তার সাথে দুষ্টুমি করলে সে রিয়েক্ট করবে, এরকম হ্যাঁ, আছে একদম স্যার। হ্যাঁ। একদম অভাব নেই। কিন্তু এই যে মনে করেন আমি আপনাকে বাটপার বানানটা শিখালাম, বিশ্বাস করেন স্যার আপনি কি জীবনে কোনোদিন আর এটার ভুলবেন না। কোনোদিনও বলবো না। জি স্যার। বলবো না। জি আচ্ছা, স্যার। বাটপাড়া। দেশি শব্দ ওইটাও বলবো না, দেশি হ্যাঁ, বাটপার। সাধিত শব্দ লিখেন, ভাঙা যায় বা ভাঙলে অর্থপূর্ণ অংশ পাওয়া যায়। যেমন, আচ্ছা, যেমন দিয়ে লেখার আগে একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা, যে উপসর্গ, প্রত্যয়, সমাস, সন্ধি, বিভক্তি, বচন এগুলো যুক্ত করলে কি শব্দ? সাধিত সাধিত শব্দ। শব্দ। যেমন সাধিত লিখেন, শব্দ। যেমন উপকূল, বিমান মহামরে গেলে কষ্ট। কুলের স্বামী। প্রতিদিন, সেটাকে উদাহরণে লিখবো। হ্যাঁ, হস্তি, গোলাপি, হস্তি, গোলাপি, হস্তি, গোলাপি। তারপর লিখেন কাজল কালো, শুভেচ্ছা, পরীক্ষা ইত্যাদি। স্যার কাজল কালোর পরে কি বললেন, বলেন আরেকটু। শুভেচ্ছা, পরীক্ষা ইত্যাদি। বলেন তো ইত্যাদি কি শব্দ? স্যার সাধিত শব্দ। সাধিত শব্দ। মৌলিক শব্দ কি? ইতি ইতি। যুগাতি। ইতি আর আদি এই দুইটা। গুড গুড গুড। অনলাইনের ছেলে মেয়েগুলো তো অনেক শিক্ষিত রে। এটা তো সন্ধি না। স্যার হ্যাঁ, একটা প্রশ্ন ছিল স্যার। সন্ধি হবে। বলেন ভাই, বলেন। তো স্যার মুখস্থ রস্যই আর দীর্ঘই স্যার, এটাতে মানে আধুনিক গ্রামারে কি এটা কোনো এখন ইফেক্ট পড়ে স্যার, রস্যই দীর্ঘই? অনেক নিয়ম আছে, অনেক। স্যার একবার শুনছিলাম এখন নাকি আর এটা নিয়ে কোনো ওর কোনো নাই, মানে দ্বিধা নাই, মানে কাটাকাটি হয় না নাকি? কে বলছে আপনাকে এই কথাটা? কোন জায়গা থেকে শুনছেন? স্যার এক বড় ভাইয়ের কাছে শুনছিলাম আর কি, ওই বলছে বড় এখন আর বাইরে পাইলে হাতুড়ি দিয়ে মারবেন। মারবেন আর বলবেন ছাত্রলীগ হয়ে যাও স্যার। মারবেন আর বলবেন যে হাতুড়ি দেশি শব্দ। মারছি যেহেতু দেশিটা দিয়ে মারছি। লিখেন, অর্থগতভাবে শব্দ তিন প্রকার। অর্থগতভাবে শব্দ তিন প্রকার। এক নম্বর দিয়ে লিখবেন যৌগিক শব্দ। যৌগিক শব্দ লিখে ব্র্যাকেটে লিখেন, উপসর্গ বা প্রত্যয় দ্বারা গঠিত অর্থ একরকম। উপসর্গ বা প্রত্যয় দ্বারা গঠিত অর্থ একরকম। স্যার আবার একটু বলেন, উপসর্গ। উপসর্গ বা প্রত্যয় দ্বারা গঠিত অর্থ একরকম। দু নম্বর দিয়ে স্যার, লিখবেন রুরি বা রুরো। স্যার এই প্রত্যয় দ্বারা গঠিত, তার পরের ওয়ার্ডটা বুঝি নাই। অর্থ একরকম। অর্থ অর্থ একটা।
2 নম্বর দিয়ে লিখবেন রুরি বা রুরো। রুরি বা রুরো লিখে লিখবেন উপসর্গ বা প্রত্যয় দ্বারা গঠিত অর্থ ভিন্ন। উপসর্গ বা প্রত্যয় দ্বারা গঠিত অর্থ ভিন্ন। তিন নম্বর দিয়ে লিখবেন যুগুর র। যুগুর র লিখে লিখবেন সমাজ দ্বারা গঠিত অর্থ ভিন্ন। সমাজ দ্বারা গঠিত অর্থ ভিন্ন। এটাকে যোগরূঢ় না কি বললেন? যুগুর র। এটা তো আগে লিখাইছিলাম রে ওই। হ্যাঁ বললাম না, একটু দেরি হয়ে গেছে। সময় দ্বারা আপনি তো গঠিত। স্ক্রিনশট নিয়েছিলেন আপু, ওটা প্রথমে যেটা ওই যে বধূ অতি উচ্চার। টিচারটা এখন দেখি নাই, ক্লাস করে এবার দেখবো। সে মনে হয় স্ক্রিনশট আমারই নিচে, লেখার আর নেই নাই। এমনটাই হবে। এই যৌগিক শব্দ লিখে একটু ব্র্যাকেটের কথাগুলো বলেন। বলেন যৌগিক শব্দ বরাবর কি লিখলেন? স্যার, সমাজ উৎস দ্বারা বা গঠিত প্রত্যয়গত অর্থ ভিন্ন। উপসর্গ বা প্রত্যয় দ্বারা গঠিত অর্থ একরকম। রুরি বা রুরো উপসর্গ বা উপসর্গ প্রত্যয় বা উপসর্গ গঠিত বা ভিন্ন শব্দ প্রত্যয় গঠিত দ্বারা স্যার। অর্থ গঠিত অর্থ ভিন্ন ভিন্ন। অর্থ ভিন্ন। আর যুগুর র সময় সমাজ দ্বারা দ্বারা গঠিত গঠিত অর্থ ভিন্ন। অর্থপূর্ণ। অর্থ গঠিত ভিন্ন। এবং অর্থ অর্থ ভিন্ন। ভিন্ন। এর মানে এটা হচ্ছে সমাজ দিয়ে গঠিত, আর এই দুইটা হচ্ছে উপসর্গ বা প্রত্যয় দিয়ে গঠিত। পার্থক্য হচ্ছে অর্থ যদি একরকম হয়ে যায় তাহলে যৌগিক, তাহলে যৌগিক হচ্ছে যৌগিক শব্দ। আর ভিন্ন হলে রুরি। রুড়ি। আচ্ছা, এটা হচ্ছে এটার মূল কথা। এখন এটা আমরা বিস্তারিত শিখবো। 1 নম্বর দিয়ে লিখেন যৌগিক শব্দ। স্যার এই যোগরূঢ়ে কি সময় দ্বারা গঠিত অর্থ ভিন্ন? হ্যাঁ হ্যাঁ। এ- এরপর লিখেন যৌগিক শব্দ। আমরা যৌগিক শব্দ সম্পর্কে জি স্যার। বিস্তারিত শিখবো। লিখেন যে সকল উপসর্গ বা প্রত্যয় দ্বারা গঠিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। তারপর যে সকল উপসর্গ বা প্রত্যয় দ্বারা গঠিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। ব্যুৎপত্তি বানানো কিন্তু লিখে দিছি। এরপর কিন্তু অনেক কানাকানি আছে, বানান দেখো লিখতে পারে না। যে সকল স্যার উপসর্গ ব্যুৎপত্তিগত। যে সকল উপসর্গ বা প্রত্যয় দ্বারা গঠিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ একরকম। ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ একরকম, জি স্যার। তাকে যৌগিক শব্দ বলে। টাকা নিয়ে আইছে না। জি স্যার কমপ্লিট। স্যার আরেকবার একটু বলেন স্যার। বলছি যে সকল উপসর্গ বা প্রত্যয় দ্বারা গঠিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ একরকম, তাকে যৌগিক শব্দ বলে। হয়েছে স্যার লেখা। হুম। যেমন যেমন দিয়ে দেখেন, আমি যদি বলি জ্ঞানী। আচ্ছা বলেন তো জ্ঞানী শব্দটার মূল শব্দটা কি? জ্ঞান। 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 আর অতিরিক্ত অংশ হচ্ছে ই। দীর্ঘ ই। হ্যাঁ, অতিরিক্ত অংশ যেটা পরে বসে অথচ অর্থ নাই সেটাকে আমরা বলি প্রত্যয়। প্রত্যয়। তাহলে জ্ঞানী শব্দটা এটা প্রত্যয় দিয়ে গঠিত, এবং প্রত্যয় দিয়ে গঠিত হলে এটা হয় মৌলিক শব্দ, সরি, হয় যৌগিক শব্দ হবে, না হয় রূঢ়ি শব্দ হবে। এটা নির্ভর করে অর্থের উপরে। অর্থ যদি একরকম হয় তাহলে এটাকে আমরা বলি যৌগিক, আর ভিন্ন হলে যৌগিক। এটাকে আমরা বলি রূঢ়ি। রুড়ি। বোঝানোর সুবিধার্থে বলি, এই যে দীর্ঘই এটা একটা প্রত্যয়, তবে এটা থাকলে বিচ্ছেদ করার সময় লিখে ফেলতো এই ইন। ইন। আর এই ইন প্রত্যয় আছে যার অর্থ প্রকাশ করে। যেমন এই জ্ঞান আছে। জ্ঞানী বলতে আমরা বুঝি জ্ঞান আছে যার। একটা জি শব্দ স্যার। বললে আপনি যে অর্থটা বুঝেন এটাকে বলে তার প্রচলিত অর্থ। এটাকে ভাঙলাম, আমরা পেলাম জ্ঞান, তার সাথে আমরা পেলাম দীর্ঘই। দীর্ঘই না লিখে আমি লিখলাম ইন। ইন। আমরা জানি এই যে ইন প্রত্যয়টা আছে এটা কি অর্থ প্রকাশ করে?
আছে 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 স্যার। যার। আছে যার। তাহলে দেখেন এর ব্যুৎপত্তিগত অর্থ দাঁড়ালো জ্ঞান জ্ঞান আছে আছে যার। যার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা আপনি কি জ্ঞানী বলতে ঠিক এই কথাটাই বুঝেছিলেন, জ্ঞান আছে যার? জি স্যার। হ্যাঁ। জি হ্যাঁ। স্যার। তাহলে ভাঙলে যা, এই জোড়া লাগালে তা, এটাকে আমরা বলি যৌগিক। বোঝানোর সুবিধার্থে বলি, যেমন দেখেন হস্তি। আচ্ছা হস্তি বলতে আপনি কি বুঝেন? হাতি। 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 এই হস্তি বলতে যে আপনি হাতি বুঝেন, এই হাতিটা হচ্ছে তার প্রচলিত অর্থ বা ব্যবহারিক অর্থ। হস্তিকে আমরা হাতি অর্থে ব্যবহার করি, এটা তার ব্যবহারিক অর্থ। ভাঙলাম, ভেঙে পেলাম হস্ত, তার সাথে পেলাম ইন। আচ্ছা এবার বলেন, হাত আছে যার। হাত হাত আছে আছে যার, যার। উৎপত্তিগত অর্থ দাঁড়ালো হাত আছে যার। হাত আছে যার, সেই কি হাতি? হাত এটা আছে। এটা ভিন্ন তাইলে অর্থ প্রকাশ করছে। তাইলে এটার ভা- এটা তাইলে রূঢ় ভা শব্দ। তাইলে রূঢ় শব্দ। তাইলে ভাঙলে যা, জোড়া লাগালে আরেকটা, এটাকে আমরা, এই সেটা জাতীয় রুড়ি শব্দগুলোকে শব্দ। আমরা বলবো রুড়ি। রুড়ি শব্দ। আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে ভাঙলে যা, জোড়া লাগালে তা, এটা কি শব্দ? যৌগিক। যৌগিক শব্দ। আর ভাঙলে যা, জোড়া লাগলে আরেকটা, রূঢ়ি রুড়ি শব্দ। শব্দ। রুড়ি রুড়ি শব্দ। রুড়ি রুড়ি। গুড। আচ্ছা বলেন তো তাহলে মেধাবী বলতে আপনি কি বুঝেন? মেধা 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 আছে আছে যার। যার। আছে যার। বিন। তাহলে এই মেধা যৌগিক যোগ শব্দ। বিন, মেধা প্লাস বিন এটা এই যৌগিক বিন, শব্দ, মেধা আছে যার। এই বিন প্রত্যয়টাও শব্দ। আছে যার অর্থ প্রকাশ করে। জি স্যার। তাহলে স্যার মেধা বাজের আছে, ভয়েস আসতেছে কার থেকে যেন। এই মেধা আছে যার, সেই কি মেধাবী? জি হ্যাঁ। স্যার। তাহলে এটা যৌগিক। তাহলে এটা যৌগিক যৌগিক। শব্দ। তাহলে আবার গায়ক বলতে আমরা বুঝি যিনি গান করেন। পরিচালক। তাহলে এটা তার ব্যবহারিক অর্থ, গায়ক যে গান করে এটা তার ব্যবহারিক অর্থ। জি স্যার। ভেঙে পেলাম গই, গই মানে গান। আর অক প্রত্যয়টা ব্যবহৃত হয় কর্তা। কর্তা বলতে যিনি করেন বা যে করেন, যিনি করেন বা যে করেন। তাহলে অক মানে যিনি করেন, গই মানে গান। যিনি গান করেন। এবার বলেন, যিনি গান করেন সেই কি গায়ক? জি স্যার। হ্যাঁ। তাহলে ভাঙলে যা, জোড়া লাগলে তা, এটাকে আমরা কি বলবো? যৌগিক যৌগিক শব্দ। শব্দ। যৌগিক শব্দ বলবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, তুলে ফেলেন। হ্যাঁ স্যার, এখানে দীর্ঘ দিলে হয় না ইনের পরিবর্তে? না, দীর্ঘই থাকলে ইন লিখতে হয়। স্যার অনেক বইটাতে এখনো সেই দীর্ঘই আছে। ওই বইটা আসে, ওই বইটা আশেপাশে নদী নালা খাল বিল থাকলে ওইটার উপর নিয়ে ছেড়ে দিবেন। আর এটা যদি কনভেন্সের বই হয়ে থাকে, অবলিক দিয়ে ইন লিখে দিয়েন। বইয়ে নাই। না না, গায়কের বই আর অফ কি অর্থ প্রকাশ করে? অক মানে স্যার, যিনি করেন বা যে করেন। স্যার তৈল ভাঙলে কি হবে স্যার? তিল যোগ স্ন, স্ন প্রত্যয়টা উৎপত্তি অর্থ প্রকাশ করে, তিল হতে উৎপত্তি। ও স্যার ঠিক তাহলে আছে তিল থেকে উৎপত্তি হইলে সেটা তৈল, তৈল নয়। তৈল তো সয়াবিন থেকেও হয়। না না, সেটাই তো বললাম। তিলের খাজাও তো হয়, এটা তো তিল থেকে তৈরি হয়। এটাকে কি দেখে বলবেন তৈল তৈল তৈল? এখন আমরা একটা ছন্দ শিখবো, ছন্দের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ যৌগিক শব্দ শিখে ফেলবো। লিখেন, বাবুয়ানা গায়ক, বাবুয়ানা গায়ক তার কর্তব্য ভুলে গিয়ে। স্যার বাবনা গায়ক। তার কর্তব্য ভুলে গিয়ে মিতালি দৌহিত্রকে নিয়ে, বাবুয়ানা গায়ক তার কর্তব্য ভুলে গিয়ে মিতালি দৌহিত্রকে নিয়ে, মিতালি দৌহিত্রকে নিয়ে মধুর ভাবে চিকা মারছে। মধু ভাবে
চিকা মারছে, চিকা মারা, চিকা মারা মানে দেয়ালে লিখন। আরেকবার রিপিট করবেন প্লিজ স্যার। বাবুয়ানা গায়ক তার কর্তব্য ভুলে গিয়ে মিতালি দৌহিত্রকে নিয়ে মধুর ভাবে চিকা মারছে। চিকা চয়রসি কয়কা রেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই চিকা মারা শব্দের অর্থটা লিখে রাখবেন, দেয়ালে লিখন। লিখছি স্যার। স্যার জানা আছে স্যার, এটা স্যার ক্লাস 9 তো পড়ছি আমরা। হ্যাঁ, আন্ডারলাইন করেন। বাবুয়ানা গায়ক গায়ক কর্তব্য মিতালি দৌহিত্র মধুর চিকা মারা। চিকা মারা একসাথে হবে স্যার? হ্যাঁ, একসাথেই লিখেন। এবার লিখেন রুরি বা রুরো। স্যার এই যেগুলোর নিচে দাগ দিলাম এগুলো হচ্ছে যৌগিক। হ্যাঁ হ্যাঁ, এগুলো আসে, পরীক্ষায় আসে। তারও লিখেন রুরি বা রুরো। বলেন তো রুরি বা রুরো কি দ্বারা গঠিত? উপসর্গ বা উপসর্গ বা উপসর্গ। প্রত্যয় কিন্তু ভিন্ন অর্থ অর্থ প্রকাশ কেমন? করে। ভিন্ন। ভিন্ন অর্থ প্রকাশ করে। তো লিখেন উপসর্গ বা প্রত্যয় দ্বারা গঠিত, অর্থ ভিন্ন। মূল কথাটাই লিখে ফেলেন। সংজ্ঞা তো আমরা কিভাবে লিখতে এটা আগে দেখে ফেলছি। স্যার আরেকবার বলেন। উপসর্গ বা প্রত্যয় দ্বারা গঠিত, অর্থ ভিন্ন। যেমন হস্তি। এই হস্তি বলতে আমরা বুঝি হাতি। ভেঙে পাই হস্ত যোগ ইন। উৎপত্তিগত অর্থ হলো হাত আছে যার। তাহলে হাত আছে যার সে যদি হাতি হতো, তাহলে এখানে কিন্তু ওরা আমরা সবাই হাতি। এইখানে আমরা বিভিন্ন কালারের হাতি থাকতাম। আর জি স্যার। সবচেয়ে শিক্ষিত হাতিটা আমি হতাম। জি স্যার। জি স্যার। আর মূর্খ কোনটা হইতে যে খাতা যদি সামনে থাকতো তাহলে বোঝা যেত। হ্যাঁ হাতি আমরা। আরেকটা লিখছেন যে শাইলা কি লিখছে, স্যার আপনার কথাগুলো আস্তে শোনা যাচ্ছে। কি না বলে? স্যার ঠিক আছে। স্যার স্যার আমাদের আমি তো তো ঠিক ঠিক আছে। মতো আমরা তো শুনতে ঠিকঠাক পাচ্ছি। মতো শুনতেছি। ওনার ডিভাইস অথবা ওনার মাইক্রোফোন ইয়ারফোনের সমস্যা, ভলিউম কম। অনেক সমস্যা তাইলে। জি স্যার, ওনার অনেক কিছু সমস্যা থাকতে পারে। আচ্ছা, কোনো সমস্যা নাই, আপনি একটু সাউন্ডটা বাড়ানোর চেষ্টা করেন যে আপু লিখছেন। ওই যে চ্যাটটা খুঁজে পাই না তো। আচ্ছা যাক, আপনার আর চ্যাটটা কি লিখছেন আর সম্পূর্ণ পড়তে আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, পাইছি। বইয়ের নামটা কি বলছেন? বইয়ের নাম বলছি কনফিডেন্সের সংক্ষিপ্ত বাংলা ব্যাকরণ। আস্তে একটু উপরে লাগালে মেবি। আর একটু উপর লাগাবো? উপরে লাগাতে সমস্যা নেই আমার। খুলনাতে যে জায়গায় ক্লাস নিতে যাই ওই জায়গাটার নাম হচ্ছে বয়রা। বয়রা। বয়স স্যার হ্যাঁ হ্যাঁ পয়রা মৌ মার্কেট। হ্যাঁ, বয়রা আবার দুইটা আছে, একটা হচ্ছে বড় বয়রা আর একটা ছোট বয়রা। আমি যেটাতে যাই ওইটা মাশাআল্লাহ বড়। স্যার অনেক দূরে দিলে ভালো লাগে আপনার। তো আপনি না যাই, ফাউন্ডেশন করান? বুঝি নাই। স্যার আপনি বয়রা কি ফাউন্ডেশন আছে ক্লাস করান? হ্যাঁ 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 হ্যাঁ, এই মাসেও ক্লাস আছে। আপনাদের 3 দিনের পরে বয়রা। আপনার বাড়ি কি খুলনা? স্যার আমার বাড়ি পিরোজপুরে। ও, কি খুলনা, খুলনা কি জান নাকি? স্যার খুলনায় আমি পড়াশোনা করছি তাই সব চিনি। ও,
এখন তো আমাদের দুইটা ব্রাঞ্চ আছে, একটা বয়রা আর একটা গল্লামারি। হ্যাঁ, এর আগের মাসও নিয়ে আসছিলাম, বন্ধের আগে। এখন এই মাসও যাব। আর ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসেন নাই? আপনার ব্রাহ্মণবাড়িয়া কোথায় বাড়ি? বাসা তো স্যার রাজশাহীতে, এখানে তো থাকি। ব্রাহ্মণবাড়িয়া থাকেন? জি স্যার। ব্রাহ্মণবাড়িয়া কোথায় থাকেন? গাটুরা একই। ওইখানে কেন? আর এখানে হাজবেন্ড জব করে। ও, আপনার অবলা প্রাণী। আ- আপনার অবলা প্রাণীর বাড়ি কোথায়? সিলেটে। আপনি রাজশাহী, ঘটনা কি? ঘটনা স্যার কিছু স্যার না। সামথিং সামথিং রং। আচ্ছা। না স্যার, রং না, সামাজিক রিলেটিভ। যোগাযোগ মাধ্যমের রিলেটিভ কল্যাণে ছিল, স্যার। ব্রা- রিলেটিভের মাধ্যমে বিয়ে হয়েছে। ব্রাহ্মণবাড়ি আমার নিজের বাড়ি। হ্যাঁ, আমার হোম টাউন ব্রাহ্মণবাড়ি, আখাউড়া। আমি জানি স্যার, ওই জন্য তো বললাম ভাবছিলাম স্যার ব্রাহ্মণবাড়িয়া এরকম। আসেন নাই। ব্রাহ্মণবাড়িয়া অন্য যে প্রতিষ্ঠানের ক্লাস নিতাম, এখন অনেক বছর হলো যাই না। স্যার স্যার কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার কি ব্রাঞ্চ আছে? ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আছে, পুলিশ লাইন। কুমিল্লাতে ক্লাস করান? হ্যাঁ, কুমিল্লাতে মাঝে মধ্যে যাই। দাওয়াত দাওয়াত, আপনাদের অফলাইনে ক্লাস করার জন্য দাওয়াত। হ্যাঁ, যেদিন যে ব্রাঞ্চে যাব আপনাদের দাওয়াত থাকলো। ওকে স্যার। হ্যাঁ। এই ব্রাহ্মণবাড়ি আপনার অবলা প্রাণী কিসে জব করে? গ্যাস ফিল্ড আছে স্যার, ও, পেট্রোল বাংলা কোম্পানি। আপনি কিভাবে জানেন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া? স্যার আপনার সঙ্গে আমার কথা হয়েছিল ফোনে, হুম। যখন আমি এখানে ভর্তি হয়েছিলাম তখন এই বিষয়ে জানার জন্য আপনাকে নক দিয়েছিলাম। ও, মনে থাকে না রে, যথেষ্ট পরিমাণ বৃদ্ধ হ্যাঁ, হয়ে গেছি। সেই সময় আমি স্যার জানতাম দূর যে আপনার থেকে বাসা বোঝা যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ। হ্যাঁ, এখানে গো মানে এটা কি? গরু 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 খোঁজা, খোঁজা। গরু। গরু। গরু গরু এখন হচ্ছে গরু খোদা। এসে স্যার গরু লিখতে কি ওকার আবার হয়েছে? হায় রে গাধি রে, গো গো। গরু বানান এটাই ছিল শুদ্ধ। আপনি যেটা আমরা তো পড়ছিলেন এটা, গরু লেখা আসছি, আপনি যেটা এটাই তো লিখছিলেন এটা, দেখলাম। এটা বানানে এটা ভুল। গরু। এটা ভুল। স্যার এটাই পড়ে আসলাম। বাদ। এটাই তো স্যার লিখেছি। রচনা বদলে হায় আমি রে, তো কোশ্চেন সারা সারা স্যার জীবন গরু পরে কি লিখছেন? গরু গরু স্যার খোঁজা। ওইটা দেখা যাচ্ছে না, গরুর পরে যে লেখা। খোঁজা গরু খোঁজা খোঁজা। খোঁজা। আচ্ছা, এরপর থেকে আমরা চেষ্টা করবো এদিকে লিখতে। আচ্ছা, যাই হোক, বলতেছিলাম পাঠ্য বই আপনাদেরকে অশিক্ষিত বানিয়ে 2024 সালে এসে অভিধান মেনে গরু বানান পাঠ্য বই অভিধান মেনে লিখছে এটা। হাই রে হাই রে হাই। স্যার স্যার পাঠ্য বইতে আমাদের সব সবাই জায়গায় কিন্তু মামলা ভালো করা কি একটু। খোঁজা? খোঁজা খোঁজা। স্যার। খোঁজা। হ্যাঁ, বলেন। ও স্যার ঝা আমাদের ঝা মামলা ঝায়াকার। করা উচিত। এই আমাদের উল্টা পাল্টা শিখাইছে স্যার, এখন বিপদে ফেলাইছে। আরে না, আমরা আছি না, টেনশনের কি আছে রে। এই গরু খোঁজা, এই গরু বানান অনেক আগে থেকে বলে আসছে এরকম এরকম এরকম। পোলাপাইন রেফারেন্স দিচ্ছে, স্যার পাঠ্য বই তো এটা এটা এটা। আমি বলছি হ্যাঁ অভিধান ওইটাই। এটা। 2024 সালে এসে অভিধান পাঠ্য বই, আরে সরি, পাঠ্য বই অভিধান মেনে বলছে ধেনু শব্দের অর্থ হচ্ছে গরু, গরু বানানো এভাবে লিখছে। পাঠ্য বই অভিধান আপনাকে স্যার শিখতে অভিধানের হবে। কি আর কোনটা? কোনো পরিবর্তন আসবে? অভিধানে তো সচরাচর পরিবর্তন হয় না ভাই। হয়। স্যার এর উচ্চারণটা কি গরু না, মানে এখন গুরু আর গরু এক হয়ে যাচ্ছে। গরু গরু। উচ্চারণ গো। যা লেখা ওটা। গরু। এমনি তো Oops. গরু আর এমনি গরু। ওই ওরে, আমার উচ্চারণ বিদ্রে। জি স্যার। আরে গাধার গাধা রে। সেই লেভেলে উচ্চারণ করতেছি স্যার। গো আর গো আলাদা না স্যার? গরু। এই গরু। গাধাটার বাড়ি কই? ওই, কার বাড়ি? ওই যে এই যে গ স্যার আর গো যে বললো। স্যার আমার হ্যাঁ হ্যাঁ। স্যার জামালপুর স্যার, সরিষাবাড়ি। ওরে টাকলা শ্বশুর। মুরাদ। হাই রে, স্যার বানানের আমরা একটা একই ইউনিয়নের স্যার। ঠিকই আছে। এই উচ্চারণের একটা নিয়ম আছে এরকম। ওই গাধা,
অ এর স্যার পরে অ এর পরে যদি ই থেকে রি রি থাকে, এই অ থেকে রি এর জি স্যার। কারণে অর উচ্চারণটা পরিবর্তন হয়ে হয় যে ও এর মতো। ও যেমন এই যে আমি শব্দটা লিখলাম অতি, অতি। অতি এই ওর অ মতো হয়েছে। আর এই জায়গায় রস্যই, এই রস্যির কারণে অর উচ্চারণটা হয় যে ও এর মতো, এর উচ্চারণটা ওর হয়ে মতো যায়। ওই অতি। গাধা, টাকলা মুরাদ, এটার উচ্চারণটা কি হবে? মধু। মধু। এই যে রস্যু আছে, রস্যু, জি স্যার। এই রস্যুর কারণে অর উচ্চারণটা হয় ওর মতো, এটার উচ্চারণটা হয় এটা। মধু। এতদিন মধু। এটা বুঝতে পারলাম স্যার। আপনার অনুভূতি কি খাদিজা? জি স্যার, অনেক ভালো লাগছে স্যার। আগে শুধু অতি অতি মানে ওই উচ্চারণের থেকেই বুঝতাম, কিন্তু এখন বুঝতে পারছি বিশ্লেষণটা স্যার। তাহলে এটা যদি এটা এটা ছিল, কিন্তু উচ্চারণটা কি ছিল? গরু। গরু। গরুই ছিল। হে উচ্চারণ এটাই ছিল রে। জি স্যার, বুঝতে উচ্চারণ পারছি। চেঞ্জ হয় না। স্যার গরু। স্যার এখন থেকে আমাদের ক্লাসটা কি আপনি নেবেন স্যার? আগামী 3 দিন আছি, আজকে কালকে পরশু। স্যার আপনার ক্লাসটা বেশি ভালো ছিল স্যার, ভালো লাগছে স্যার। থ্যাংক ইউ। স্যার শেষ আর আজকে পর্যন্তই হচ্ছে না নিয়েন কষ্ট করে একটু। ভালো তো লাগবে, কারণ কি জানেন, আমি তো সুন্দর সুদর্শন হাই হ্যান্ডসাম। জি স্যার, আর আপনার উপরে লাইট আছে বড় বড় দুটা, কয়টা? স্যার গরু গাধা তো মানুষ করতে হবে, এই জন্য তো আপনার শেষ পর্যন্ত ক্লাস হ্যাঁ, নিতে হবে। বাঁশি মানে বাদ্যযন্ত্র, এটাকে ভাঙলে আমরা পাই বাঁশ। এই বাঁশ হচ্ছে একটা বড় ধরনের ঘাস। আর ই প্রত্যয় এটা ব্যবহৃত হয় দ্বারা নির্মিত অর্থে, দ্বারা নির্মিত। ঘাস, বাস। তাইলে এর ব্যুৎপত্তিগত অর্থ আমরা পাই বাঁশ দ্বারা নির্মিত। ঠিক আছে স্যার। তাহলে বাঁশ দ্বারা নির্মিত হলে যদি বাঁশই হয়, আধুনিক যুগে দেখতে তাহলে পাই বড় বড় পুল, রাস্তাঘাট, ব্রিজ মাঝে মধ্যে বাঁশ দ্বারা অনেক কিছু নির্মিত বাঁশ হচ্ছে। দ্বারা নির্মিত। ওইগুলোকে সব বাসি। ধরতাম আর বলতাম এ হচ্ছে আসল বাঁশি। এর মানে বাঁশ দ্বারা নির্মিত হলে সেটা বাঁশি নয়, মাঝে মধ্যে রাস্তাঘাটও হয়। জি এই স্যার। কারণে বাঁশের অনেক শাকও বাঁশের আসবাবপত্র পাওয়া শাকও যায়। হয় বেশি। স্যার এখানে ই বাস অত তো কিছু নানাবিধ বলতেছেন ব্যাপার স্যার? স্যার। আচ্ছা, আপনারা কি শিক্ষিত লোক? স্যার না মূর্খ স্যার। আমি আমরা করি স্যার। স্যার মূর্খ। একটা প্রমাণ দেন। স্যার আগে তো জানতাম শিক্ষিত, এখন কনফিউজড হয়ে গেছি। আচ্ছা, সাবাস বানানটি শুদ্ধভাবে লিখে প্রমাণ করে দেন আপনি শিক্ষিত। সাবাস। সব একের পর একের সব। খাতার কোনারে সাবাস লিখেন, এটা মুছে দেই। স্যার জি এখানে স্যার। ই অত, ইটা স্যার কি অর্থ প্রকাশ করে স্যার? ই দ্বারা নির্মিত। এই প্রত্যয় এক এক সময় এক একটা অর্থ প্রকাশ করে রে। এ লিখছেন? জি লিখছি স্যার। স্যার। জি স্যার। 1 না 2? লেখে বাড়ি। স্যার বাবার একটাও না লেখি নেই, একটাও লেখি নেই। তো কি লিখছেন? ছয় বয় বাবার। বয় স্যার আছে স্যার, লা- উপরেরটার সাথে নিচে ব স্যার। না স্যার দন্তস্বয়কার বয়াকার দন্তস্বয় হর্ষন্ত দিছি। যে হর্ষ চিহ্ন দিয়েছেন আপনি হয়েছেন এই ক্লাসের গন্ড মূর্খ লোক। আরেকটা যে কি লিখছে, ওই পাগলা। স্যার ছয়ের ব উপরেরটার সাথে শুধু দন্তস্বর সাথে ব স্যার। আচ্ছা এই আচ্ছা, ক্লাসের। আপনি গন্ড মূর্খের আইফোন। আইফোন প্রো ম্যাক্স। ঠিক আছে। স্যার তালবস আকার বয়াকার তালবস 1 না 2? না দুই স্যার, স্যার। এটা তিন তালবস আকার বয়াকার তালবস। ওই নিপা, ওই গাধি, নাম্বার বলতে কিছু নাই, যেটা আছে ওইটা নম্বর। কোনটা লিখছেন, 1 না 2? দুই স্যার। স্যার দুই 1 স্যার। কোনোটাই লিখিনি স্যার। 1 লিখলে অশিক্ষিত, 2 লিখে শিক্ষিত। 2 লিখলে মূর্খ। আর ওই গাধা জাতি, আগে অবাস পরে অবাস, পরেও বাস। নাম তার সাবাস। স্যার আমি তো এটাই বললাম যে আপনি 3 নাম্বার শিক্ষিত রে। বয়াকার তালবস। স্যার আমি এটাই বলছিলাম। আপনি তো 3 নম্বর না বলে বলছেন 3 নাম্বার। আমি তো আপনার এটা ভুল দেই নাই।
আচ্ছা, আপনার নাম্বারটা বলতেছিলেন এটা তো বুঝতে হ্যাঁ, পারি নাই। ঠিক আছে। এই যে জীবনে প্রথমবার আপনি শিক্ষিত হলেন, আপনার ফিলিংস কি? হ্যাঁ, স্যার এতদিনে তাহলে মূলত সব বানানই ভুল শিখলাম। স্যার তার মানে স্যার পরীক্ষা যদি লিখি স্যার মাইনাস নাম্বার বলবো স্যার। একটা ছন্দ লিখেন, ছন্দ। স্যার অবশেষে আমরা মূর্খ। থ্যাংক ইউ। লিখেন, এক প্রবীণ তৈলে ভাজা সন্দেশ খেয়ে পাঞ্জাবি পরে গবেষণা করে হস্তির পিঠে চড়ে স্যার পাঞ্জাবি পরে বাঁশি বাজায়। এক প্রবীণ তৈলে ভাজা পাঞ্জাবি সন্দেশ পরে খেয়ে গবেষণা করে এক প্রবীণ তৈলে হস্তির ভাজা পিঠে। সন্দেশ খেয়ে পাঞ্জাবি পরে গবেষণা করে হস্তির পিঠে চড়ে বাঁশি বাজায়। জি স্যার। গবেষণাটা কি করে? গবেষণা করে হস্তির পিঠে চড়ে পাঞ্জাবি পরে গবেষণা করে হস্তির পিঠে চড়ে বাঁশি বাজায়। পাঞ্জাবি পরে গবেষণা করে হস্তির পিঠে চড়ে বাঁশি বাজায়। আনয়ন করেন, প্রবীণ তৈল সন্দেশ পাঞ্জাবি গবেষণা হস্তি বাঁশি। ওরে ফারজানা, এত বড় শ্বাস ফেলাইছে কেন রে? এটার স্যার আপনি শুনতে পাইছেন? হ্যাঁ রে, এটার মনে এত কষ্ট কেন? স্যার কষ্ট না, এমনি দেখতেছিলাম যে না এগুলা। স্যার শব্দগুলো আবার বলেন। প্রবীণ তৈলে প্রবীণ তৈল সন্দেশ পাঞ্জাবি গবেষণা হস্তি বাঁশি। ধন্যবাদ স্যার। হুম, স্বাগত। এবার লিখেন জুগুর র। জুগুর র লিখে লিখেন, সমাজ দ্বারা গঠিত অর্থ ভিন্ন। সমাজ দ্বারা গঠিত অর্থ ভিন্ন। যারা অনলাইনে ক্লাস করছেন তো তাদের প্রত্যেকের বাসায় আমার দাওয়াত। হ্যাঁ চলে স্যার। আসেন। হুম, অবশ্যই স্যার। ঠিক আছে, জি স্যার। স্যার কবে আসবেন? ঠিক আছে, ঠিক আছে, আসবো আসবো। স্যার উত্তরায় দাওয়াত ক্লাস নেন স্যার? উত্তরা যাই রে, মাঝে মধ্যে যাই। স্যার গাজীপুর আমি উত্তরাতে আছি স্যার, আইসেন গাজী স্যার। হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ। ঢাকাতে মোটামুটি সবগুলোতেই নেই, উত্তরাতে যাই মাঝে মধ্যে, গাজীপুর যাওয়া হয় তবে কম। পূর্বাচল আসছেন যে স্যার? পূর্বাচল, ওইদিকে আমাদের কোনো ব্রাঞ্চ আছে? না স্যার, উত্তরা। হুম, উত্তরের পর তো আর নাই। জি না স্যার। জগুর র, সমাজ দ্বারা গঠিত অর্থ ভিন্ন। উত্তরের পরে গাজীপুর, এর আগে তো আর নাই ব্রাঞ্চ। পঙ্কজ, এই পঙ্কজ মানে হচ্ছে পদ্ম ফুল, অথচ আমরা ভেঙে পাই পঙ্কে জন্মে যা। পঙ্ক মানে কাদা, কাদায় জন্মেলে পদ্ম ফুল হয় না, কাদায় অনেক কিছু জন্মাইতে পারে। জলধি মানে সমুদ্র। স্যার এই পঙ্ক মানে কি বললেন? পঙ্ক মানে কাদা, কাদা। ওই যে বৃষ্টি হলে যে উঠানে থাকে, প্যাক। প্যাক প্যাক, ওই প্যাক প্যাক প্যাক। জি স্যার, এটা আমি একটা ভিডিও দেখলাম স্যার। জলধি মানে সমুদ্র, ভাঙলে পাই জল ধারণ তুমি ওই করে রুমে যা। যাও। জল ধারণ করলে যদি সমুদ্র হয়, তাহলে আমাদের বাসায় যে জগমগ বালতি এক একটা সমুদ্র। এই জলদ মানে মেঘ, ভাঙলে পাই জল দেয় যা। জল দিলে যদি মেঘ হয়, তাহলে টিউবওয়েল সারাদিনই জল দেয়।
আপনারা জানেন রাজপুত একটা জাতি, যে জাতিতে একটা নায়ক জন্মিয়েছিল, নাম ছিল সুশান্ত সিং রাজপুত। জি স্যার, ইন্ডিয়ান। হ্যাঁ, এবং এবং এটাকে ভাঙলে আমরা পাই রাজার পুত্র। কি রাজার পুত্র নাকি? হ্যাঁ, সুশান্ত সিং রাজপুত আসলে কশিন কালো কোনো রাজার পুত্র ছিল না, বরং তার জাতিগত উপাধিটার নাম ছিল রাজপুত। আপনারা তো অনলাইনে ভালো উপস্থিতি, 61 জন আছেন। গুড, মোটামুটি অফলাইনের মতোই। একটা ছন্দ লিখেন। তার নেট সমস্যা ছিল, একটু এগুলা লিখিনি। লিখে নেন, আর না হয় আমার একটা ছবি তুলে রাখেন। আপনার ছবি এর মধ্যে এমনিই আছে। আচ্ছা, ঠিক আছে। আজকে আমাকে অনেক সুন্দর দেখাচ্ছে, বুঝছেন, এই লাইটিং এর কারণে। আরেকটা স্যার, ইয়েলো কালার একটা লাইট আছে, ভালো লাগে। মাশাআল্লাহ। মাশাল্লাহ, মাশাল্লাহ। আমাদের এলাকায় যেটা আমার মাশাআল্লাহ এর সুন্দর। উদাহরণগুলোর একটু ব্যাখ্যা দিলে ভালো হইতো। বলছি পঙ্কজ মানে পদ্ম ফুল, এটা তার কি হলো? স্যার স্ক্রিনটা দেখো হোয়াইট হয়ে গেছে। এটা আমার এখানে মনে হয় সমস্যা হচ্ছে। জি স্যার। স্যার কি আসতেছে এগুলা? এটা অটো হয়ে গেছে। হোয়াইট বোর্ড হয়ে গেছে নাকি? হ্যাঁ, ঠিক হয়ে গেল তো। এখন ঠিক আছে। এটার মাঝে মধ্যে মনে হয় সমস্যা হয়। জি স্যার, এমন হয় মাঝে মাঝে। আচ্ছা, পরে বলতেছিলাম হোয়াটসঅ্যাপ করে যাবে। এই পঙ্কজ শব্দের অর্থ হচ্ছে পদ্ম ফুল, এটা প্রচলিত অর্থ পদ্ম ফুল। ভেঙে আমরা পাই পঙ্কে জন্মে যা, কাদায় জন্মে যা। কাদায় জন্মালে এই পদ্ম ফুল না, কাদায় অনেক কিছু জন্মাইতে পারে। কাদায় একটা আম গাছ জন্মাইছে, এটাকে দেখে তো আর আমরা বলবো না এটা পদ্ম ফুল। তাহলে প্রচলিত অর্থ একটা, ভাঙলে পায় আরেকটা। এটা সমাজ দ্বারা গঠিত যোগুর। জলধি মানে সমুদ্র, ভাঙলে পায় জল ধারণ করে, যা জল ধারণ করলে সেটা সমুদ্র হবে না। তাহলে তো ওই যে এটা একটা সমুদ্র, এই যে জল ধারণ করে আছে। জলদ মানে মেঘ, ভাঙলে পাই জল দেয়, যা জল দিলেই যদি মেঘ হয় তাহলে তো অনেক কিছুই জল দেয়। আপনি যে পানি খান, কলের থেকে জল, কল, টিউবওয়েল, ওইগুলো। তারপর বৃষ্টি। বৃষ্টি, এতে গুড গুড, মেয়েটা অনেক শিক্ষিত রে। একটা একটা ছন্দ লিখেন, লিখেন রাজপুত পঙ্কজ মহাযাত্রা করে জলধির নিকট চলে গেল। রাজপুত পঙ্কজ মহাযাত্রা করে জলধির নিকট চলে গেল। রাজপুত পঙ্কজ, তারপর মহাযাত্রা করে জলধির নিকট চলে গেল। মহাযাত্রা করে। রাজপুত স্যার মহাযাত্রা করে। হ্যাঁ, মহাযাত্রা করে জলধির নিকট চলে গেল। চলে গেল। ওয়ার্ডটা না বুঝি নাই, ওই মহাযাত্রার পরে জলধি, এটা জলধি, মহাযাত্রা করে জলধি। জলধির নিকট চলে জি গেল। স্যার। আন্ডারলাইন করেন, রাজপুত পঙ্কজ মহাযাত্রা জলধি। রাজপুত পঙ্কজ মহাযাত্রা জলধি। জি স্যার। এবার লিখেন উৎসগতভাবে শব্দ 4 প্রকার। উৎসগতভাবে শব্দ 4 প্রকার। জি স্যার। 1 নম্বর তৎসম শব্দ। তৎসম শব্দ। লিখেন প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত হয়ে, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত হয়ে যে সকল শব্দের লিখিত রূপ, স্যার ভাষা থেকে বিবর্তিত হয়ে, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত হয়ে যে সকল শব্দের লিখিত রূপ জি স্যার। সংস্কৃত শব্দের অনুরূপ। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত হয়ে যে সকল শব্দের লিখিত রূপ সংস্কৃত শব্দের অনুরূপ তাকে তৎসম শব্দ বলে। জি স্যার, শেষ। লিখবেন চেনার উপায়। চেনার উপায়, জি স্যার। দীর্ঘকার মূর্ধন্য মূর্ধন্য ফলাযুক্ত শব্দ তৎসম শব্দ। স্যার দীর্ঘইকার
দীর্ঘইকার মূর্ধন্য মূর্ধন্য ফলাযুক্ত শব্দ তৎসম শব্দ। আচ্ছা, এর মানে আপনি দীর্ঘকার পেলেই তৎসম, মূর্ধন্য থাকলেই তৎসম, ফলাযুক্ত যত শব্দ আছে এগুলো বেশিরভাগই তৎসম হয়। যেমন গৃহিণী। আচ্ছা, এটা তৎসম শব্দ কিভাবে বুঝলেন? দীর্ঘইকার স্যার দীর্ঘিকার আছে। দীর্ঘইকার আছে, মূর্ধন্য আছে, একটা থাকলেই হবে, এখানে দুইটা আছে। এবার তুলে ফেলবেন গৃহিণী। স্বর্ণ, স্বর্গ, গ্রহ, নক্ষত্র, পর্বত, চন্দ্র, সূর্য, ধূলি, ভূমি, বধূ, তুবর, ভাষা, তুবর শব্দের অর্থ কি? যার দাড়ি গোঁফ জন্মায়নি, অবশ্যই এটা একটা ছেলে। ভাষা, ভাষণ, কারণ, ব্যাকরণ। এই ব্যাকরণ যত অধ্যায়ের নাম আছে, জি স্যার। প্রত্যেকটা অধ্যায়ের নাম সংস্কৃত শব্দ। সমাস, প্রত্যয়, যেটাই বলুক সংস্কৃত। স্যার এই তিনটাই কি তিনটা? মানে স্যার এই যে ব্যাকরণ ব্যাকরণ এগুলো তো প্রত্যেকটা সংস্কৃত শব্দ। বলছি সকল ব্যাকরণে ব্যাকরণ বলছি ব্যাকরণে যত অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের নাম সংস্কৃত। বুঝেন নাই? জি না স্যার। স্যার। বলছি ব্যাকরণে যত অধ্যায়ের নাম আছে জি স্যার। এগুলোর নামগুলো হচ্ছে সবগুলো সংস্কৃত। এর নাম, অধ্যায়ের নামগুলো হচ্ছে উৎস অনুসারে সংস্কৃত শব্দ। শুধু ব্যাকরণটা তো হচ্ছে তৎসম। ব্যাকরণ নিজেও তো সংস্কৃত মূর্ধন্য আছে। চপলা আছে। আচ্ছা, এটুকু তোলা শেষ? স্যার এই যে সমস্যার টপিকটা দিলেন মানে এটা কি জাস্ট উদাহরণে দেখাইলেন যে সবগুলো আছে এই তিনটা? হ্যাঁ, আমি জাস্ট তিনটা নাম লিখছি, আমি কি সবগুলো লিখবো এখন এখানে? না 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 না। স্যার পর্বত শব্দটা তৎসম, এটা স্যার রেফ 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 বলা আছে। রফ তো একটা, হ্যাঁ, র ফলা, র এর অনুবর্ণ। আচ্ছা, এখন আমি কিছু ব্যতিক্রম ধর্মী সংস্কৃত শব্দ দেখাচ্ছি যেগুলো আমরা ওই যে টেকনিকে শিখলাম না, এই টেকনিকের সাথে মিলে নাই, টেকনিক পড়ে নাই, কিন্তু সংস্কৃত। হস্ত, মস্তক। দেখলেন, আমি নিজে এখন অশিক্ষিত হয়ে গেল। এটা সঙ্গ দোষে। শব্দ দেখে লোহা ভাষা। শব্দ হ্যাঁ হ্যাঁ, সমাদের। কেট। আপনারা শিক্ষিত হচ্ছেন সঙ্গ গুণে, আর আমি অশিক্ষিত হচ্ছি সঙ্গ দোষে। হস্ত, মস্তক, বায়ু, বাতাস, আকাশ, বিমান, বিমান, ভুবন, ভুজন, ভুবন, ভবন, নরক, নারিকেল, নারিকেল। পিতা, মাতা,
লতা, কথা, বাহু, ফল। স্যার বা বাহুর পরে ফল। একটা গান আছে না, কি যেন ডাকে রে, কুক 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 কু। কোকিল, দুষ্ট বৃষ্টি হ্যাঁ কোকিল। হ্যাঁ, ওই দুষ্ট কোকিল কোকিল। স্যার এই গানটা নিয়ে বিতর্ক আছে। কি ভিতর করে? স্যার দুষ্ট কোকিল যদি কুকু করে ডাকে তাহলে ভালো কোকিল কিভাবে ডাকে? ওইগুলো কুক কুক ওই করে। ঠিক কোকিল আছে কি তাহলে কুকু করে স্যার? তাহলে দুষ্ট ডাকার স্টাইলের মধ্যে পার্থক্য আছে। কাক বক, এগুলো সংস্কৃত। কোকিল কাণ্ড। এগুলো সব সংস্কৃত শব্দ। জি। মুছে দেই। জি স্যার। এবার লিখেন তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ লিখে লিখবেন, স্যার তদ্ভব শব্দটাই কি দেশীয় শব্দ? আচ্ছা তদ্ভব শব্দ কি খাঁটি দেশি শব্দ? বাংলা শব্দ, খাঁটি বাংলা শব্দ। দেশি তো আলাদা স্যার। দেশি আলাদা, দেশি শব্দ দেশি বিদেশি খাঁটি আলাদা। বাংলা। তদ্ভব শব্দের আরেক নাম বাংলা শব্দ, খাঁটি বাংলা। ও, লিখেন প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত হয়ে, হ্যাঁ আবার কি প্রাচীন বলেন? প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত হয়ে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত হয়ে জি স্যার। যে সকল শব্দের রূপ একেবারেই স্বতন্ত্র, মানে আলাদা স্যার। হ্যাঁ, স্বতন্ত্র মানে আলাদা, মানে সংস্কৃত থেকে উৎপত্তি হয়ে পরিবর্তন হয়েছে, এটা মূল কথা হচ্ছে এটা। একেবারেই স্বতন্ত্র, তাকে তাকে তদ্ভব শব্দ বলে। স্টার দিয়ে লিখবেন পূর্বের অর্ধতৎসম শব্দগুলো পূর্বের পূর্বের অর্ধতৎসম শব্দগুলো বর্তমানে তদ্ভব শব্দের অন্তর্ভুক্ত। স্যার অর্ধ তৎসম। পূর্বের হ্যাঁ হ্যাঁ অর্ধতৎসম অর্থাৎ শব্দগুলো বর্তমানে শব্দগুলো তদ্ভব শব্দের অন্তর্ভুক্ত। স্যারে যখন কথা বলে আপনার কথা না বললে চলে। পূর্বের অর্ধতৎসম শব্দগুলো বর্তমানে তদ্ভব শব্দের অন্তর্ভুক্ত। জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, দেখেন মূলত বিষয়টা এরকম চলে আসছে যে সংস্কৃত থেকে যদি কোনো শব্দ এই পরিবর্তন হয়ে যায় তাহলে এটার নাম হবে তদ্ভব। পুরাতন পদ্ধতিতে পার্থক্য ছিল সংস্কৃত থেকে সামান্য পরিবর্তন হলে অর্ধতৎসম, আর একটু বেশি পরিবর্তন হলে তদ্ভব। আর নতুন পদ্ধতিতে পরিবর্তন হয়ে গেলেই তদ্ভব, আর এখানে অর্ধতৎসম বলতে কিছু নাই। যেমন এই গৃহিণী শব্দটি সংস্কৃত শব্দ, গৃহিণী থেকে শব্দ রয়েছে গিন্নি। গিন্নি। গিন্নি পুরাতন পদ্ধতিতে অর্ধতৎসম ছিল ঠিক, কিন্তু নতুন পদ্ধতিতে আর অর্ধতৎসম অপশন থাকবে না, তখন উত্তরটা হয়ে যাবে তদ্ভব। মানে সংস্কৃত থেকে পরিবর্তন হয়ে গেলেই তদ্ভব। গ্রাম থেকে গ্যারাম, এগুলো তুলে ফেলেন। শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ। আবার আবার সেম। আবার স্ক্রিনটা গেছে স্যার। আচ্ছা ঠিক হয়ে যাবে এটা। এটাকে আমি লিখি শ্রাদ্ধ থেকে হোয়াইট বোর্ড। শ্রাদ্ধ। আপনাদের টেনশনের কিছুই নাই, ঠিক হয়ে যাবে। শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ।
পক্ষী থেকে পাখি, হস্তি থেকে হাতি, মক্ষিকা মাছি। মাছ, সন্তরণ থেকে সাঁতার, পুরাতন থেকে পুরানো, গচ্ছ থেকে গাছ, ফুল্ল থেকে ফুল, চন্দ্র থেকে চাঁদ, মাছ, হস্ত থেকে মৎস্য হাত, মাছ, মস্তক থেকে মাথা, মুন্ডু কি স্যার তাহলে? মাথা, মুন্ডুর কথা বলতেছি। ভক্ত থেকে ভাত, ভান্ডাগার থেকে ভান্ডার, কর্ণধার থেকে কান্ডারি, মৎস্য থেকে মাছ, বধূ থেকে বউ, চর্মকার থেকে চামার। স্যার দেখা যাচ্ছে না। আমার জন্য হ্যাঁ আপনি লেখা শেষ করেন, জি পরে দেখা যাবে না স্যার। স্যার লেখা শেষ করেন। মাতা থেকে মা, নিচে লেখা হয়েছে। তার কান্ডারি বানানো পরিবর্তন হয়েছে দীর্ঘিকার পরিবর্তন দিয়ে। পরিবর্তন কেন হবে? বলেন যে আগে যেটা শিখছিলাম ওইটা ভুল ছিল, আপনি পরিবর্তন হয়েছেন ওইটা বলেন। এই মুন্ডু নিয়ে কি রে? মুন্ডু 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 মানে তো মাথা। ওই মনিরা আবার সে ভিডিও অন করেছে, এই অশিক্ষিত লোক। স্যার ভক্ত থেকে ভক্ত থেকে শব্দটা হয় ভত্ত, ভত্ত থেকে হয় ভাত। মুছে দেই। জি স্যার। হ্যাঁ স্যার দেন। এবার লিখেন দেশি শব্দ, দেশি শব্দ, দেশি শব্দ অবলিক অনার্য শব্দ। এই অনার্যদের যে জি শব্দগুলো স্যার। আছে এগুলোর নামে কিন্তু দেশি শব্দ। লিখেন প্রাচীন বাংলার আদিবাসী জনগোষ্ঠীর, প্রাচীন বাংলার আদিবাসী জনগোষ্ঠীর, প্রাচীন বাংলার আদিবাসী জনগোষ্ঠীর মুখের ভাষার কিছু শব্দ বাংলা ভাষায় প্রবেশ করে। প্রাচীন বাংলার আদিবাসী জনগোষ্ঠীর মুখের ভাষার কিছু শব্দ বাংলা ভাষায় প্রবেশ করে।
ওই শব্দগুলোকে দেশি শব্দ বলে। প্রাচীন বাংলার আদিবাসী জনগোষ্ঠীর মুখের ভাষার কিছু শব্দ বাংলা ভাষায় প্রবেশ করে, ওই শব্দগুলোকে দেশি শব্দ বলে। একটা ছন্দ লিখেন, লিখেন ডাঙ্গর চোখে কালা বুবা। ডাঙ্গর চোখে কালা বুবা। ডাঙ্গর চোখে কালা বুবা, টুপর মাথায়। ডাঙ্গর চোখে কালা বুবা, টুপর মাথায় ডিঙ্গায় চড়ে। ডাঙ্গর স্যার চোখে ডাঙ্গর চোখে কালা বুবা, টুপর মাথায় ডিঙ্গায় চড়ে গঞ্জে গিয়ে। ডাঙ্গর চোখে কালা বুবা, টুপর মাথায় ডিঙ্গায় চড়ে গঞ্জে গিয়ে। চুলা কুলা ও ঢেকি না কিনে। ডাঙ্গর চোখে কালা বুবা, টুপর মাথায় ডিঙ্গায় চড়ে গঞ্জে গিয়ে। চুলা কুলা ও ঢেকি না কিনে। স্যার এই ডিঙ্গায় চড়ে, এটা তো বলেন 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 বলেন, ফারজানা বলেন। টোপর মাথার পরে আবার একটু বলেন। ডাঙ্গর চোখে কালা বুবা, টুপর মাথায় ডিঙ্গায় চড়ে গঞ্জে গিয়ে। টুপর মাথায় চুলা ডিঙ্গায় কুলা চড়ে ও ঢেকি না কিনে। গঞ্জে গিয়ে। চুলা কুলা ও ঢেকি না কিনে। পেট ভরে কুড়ি, এই কুড়ি মানে মুকুল, এটা একটা চাঁদ হবে, চাঁদ। 20 টাকার স্যার ডাব। চুলা কুলা চুলা কুলা ও স্যার ঢেকি না কিনে। চুলা কুলা ও ঢেকি না কিনে। জি পেট স্যার, পেট ভরে ভরে পেট ভরে 20 টাকার ডাব ও মুড়ি খেলো। স্যার পেট ভরে 20 টাকার ডাব ও মুড়ি খেলো। নিচে লেখা আছে স্যার। হুম, আন্ডারলাইন করেন। ডাঙ্গর কালা বুবা, টুপর। ডাঙর কালা বোবা, টুপুর টুপর ডিঙ্গা গঞ্জ। ডিঙ্গা গঞ্জ। চুলা কুলা ঢেকি। চুলা কুলা ঢেকি। পেট কুড়ি ডাব মুড়ি। পুরি ডাব মুড়ি। থ্যাংক ইউ স্যার। বলেন এগুলো কি শব্দ? দেশি শব্দ। দেশি শব্দ। এগুলো যে দেশি শব্দ, এগুলো দেয়া আছে টেক্সট বুকে। এই টেক্সট বুকে এগুলো দেয়া হচ্ছে দেশি শব্দ। স্টার দিয়ে লিখেন অভিধান মতে। অভিধান মতে কালা চুলা কুলা তদ্ভব শব্দ। অভিধান মতে বাংলা কালা চুলা কুলা তদ্ভব শব্দ। তাহলে অভিধানে এগুলো কিন্তু তদ্ভব শব্দ দেয়া আছে, আর পাঠ্য বই এগুলো দেয়া আছে দেশি শব্দ। দেশ শব্দ। হ্যাঁ তর্ধব হচ্ছে না খাঁটি বাংলা শব্দ, আর এটা হ্যাঁ, তো দেশ, তাহলে এক হয়ে গেল না খাঁটি বাংলা। যদি যদি এক হইতো তাহলে তো আর আলাদাভাবে লেখানোর কোনো প্রয়োজন ছিল না। এই জায়গায় আমি আপনাকে জানিয়ে দিলাম যে পাঠ্য বই এই জায়গার মধ্যে আমাদেরকে যা শিখাচ্ছে অভিধান বলতেছে এটা ভুল। অভিধানে কালা চুলা কুলা তদ্ভব, আর পাঠ্য স্যার বইয়ে তাহলে কি স্যার পিএসসি ওটা কাকে ফলো করবে, অভিধানকে না টেক্সট কে? অভিধানকে ফলো করা উচিত। কারণ দিন শেষে তো দেখবেন যে শব্দগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে, সেটাও অভিধান মেনেই হচ্ছে। অপশনে যদি স্যার পরীক্ষা যদি অপশন নিচে অপশনে 2টা থাকলে সত্যিকার অর্থে এই প্রশ্নের উত্তরটা করা বিপজ্জনক। তবে আপনি চেষ্টা করবেন অভিধানকে মানার জন্য, কারণ পাঠ্য বইয়ের উপরে অভিধান আছে, অভিধানের উপরে কিচ্ছু নাই। তাহলে তদ্ভব দিব না দেশি দিব? তদ্ভব, অভিধান ও- অনুসারে তো তদ্ভব দেওয়া হচ্ছে। অভিধান মতে তদ্ভব দেওয়াই উচিত। স্যার চিনি তো চীনা শব্দ, কিন্তু দেখলাম যে অভিধান মতে ওটা হচ্ছে তদ্ভব, তাহলে ও ক্ষেত্রেও কি তদ্ভব হয়ে অপশন দিব? অভিধান তো বলতেছে এরকম।
একটু আগে তো দেখাচ্ছিলাম, এটা সংস্কৃত, পরিবর্তন হলেই তো উদ্ভব। সংস্কৃত পরিবর্তন। এবার লিখেন বিদেশি শব্দ। লিখেন বিদেশি শব্দ। জি স্যার। বিভিন্ন দেশ হতে আগত শব্দকে বিদেশি শব্দ বলে। আমি 5টা দেশের ভাষা আপনাদেরকে ছন্দ আকারে লিখিয়ে দিচ্ছি। 1 নম্বর দিয়ে লিখেন বর্মী শব্দ। বর্মী বর্মীরা, শব্দ। হ্যাঁ লিখেন বর্মীরা লুঙ্গিকে ফুঙ্গি বলে। বর্মীরা লুঙ্গিকে ফুঙ্গি বলে। জি স্যার। আন্ডারলাইন করেন লুঙ্গি ফুঙ্গি। লুঙ্গি ফুঙ্গি। হুম। এই ছন্দের যত কথা এগুলো কিন্তু পাঠ্য বইয়ের। এই লুঙ্গির নিচে দাগ দিয়ে লিখেন ফার্সি। এর মানে পাঠ্য বইয়ে লুঙ্গি শব্দটা হচ্ছে বর্মী, আর অভিধান হচ্ছে এটা ফার্সি শব্দ। ফার্সি আমাদের শব্দ। কাছে আমাদের কাছে গুরুত্ব বেশি অভিধান। অভিধান। 2 নম্বর গুজরাটি শব্দ। স্যার এইটুকু তো আবার বলেন না, এই ফার্স্টে কি বললেন? বলছি এটা হচ্ছে ডিকশনারিতে দেয়া আছে ফার্সি, আর টেক্সট বুকে দেয়া আছে বর্মী। আমরা বর্মী শব্দ। অনুসরণ আমরা অনুসরণ করব অভিধান, না থাকলে টেক্সট বুক। দেখেন গুজরাটে হরতালের দিন, গুজরাটে হরতালের দিন খদ্দর পাওয়া যায়। গুজরাটে হরতালের দিন খদ্দর পাওয়া যায়। জি স্যার। আর খদ্দর মানে কি? আন্দোলন করেন হরতাল ক্রেতা। খদ্দর। খদ্দর মানে হচ্ছে মোটা কাপড়, এর আরেকটা অর্থ হচ্ছে খাদি। আচ্ছা। গুজরাটে হরতালের দিন খদ্দর পাওয়া যায়, বলতে হবে হরতাল খদ্দর কি শব্দ? গুজরাটি শব্দ। গুজরাটি শব্দ। কোথায় দেয়া কোথায় দেয়া? স্যার টেক্সট টেক্সট বুকে। আর খদ্দর নিচে দাগ দিয়ে লিখেন দেশি। তাহলে খদ্দর দেশি শব্দ কোথায় দেয়া? অভিধান। অভিধান। চমৎকার রে, অনেক শিক্ষিত ছেলে মেয়ে রে। এই তো অনলাইনের শিক্ষার্থীগুলো, এদের সাথে আমার প্রতিদিন ক্লাস দিবেন। স্যার এই হরতাল এগুলো গুজরাটি না? হরতাল খদ্দর গুজরাটি পাঠ্য বইয়ে। গুজরাটি। আর খদ্দর দেশি শব্দ অভিধানে। 3 নম্বর পাঞ্জাবি শব্দ। বুঝছেন, আমি আর অফলাইনে ক্লাস নিব না, আজকের পর থেকে আমি 30 দিনে অনলাইনে ক্লাস নিব। ছেলে মেয়েগুলো অনেক শিক্ষিত। স্যার আপনার ক্লাসে ভালো লাগে, আপনি নেন। আর আমাকে স্যার মানুষ না মানে শিক্ষিত না বানাইয়া আপনি যাইতে পারবেন না। ওরে আল্লাহ রে। স্যার আপনি নিলে, স্যার ব্যাকগ্রাউন্ড ক্লাসটা আপনি নিলে ভালো লাগবে স্যার। আজকে ক্লাসটা অনেক বোর লাগতেছে না স্যার? এখন পর্যন্ত কোনো বোর লাগে না স্যার? ভোর লাগবে আস্তে আস্তে। লিখেন পাঞ্জাবি শব্দ। স্যার গুজরাট লাগবে না স্যার। হরতাল এগুলো কি গুজরাটি? আর বোর লাগার কোনো ইয়ে আছে যে কত কোকিলা কণ্ঠ শোনা, চমৎকার চমৎকার কণ্ঠ শোনা যায়। অনলাইন ক্লাসে তো স্যার বোর হওয়ার কোনো প্রশ্নই আসে না। বলেন। গুজরাট হরতাল এগুলো কি গুজরাটি? গুজরাট 2 না তো, এখানে হরতাল আর খদ্দর। হরতাল আর খদ্দর এগুলো গুজরাটি শব্দ, এটা পাঠ্য বইয়ে দেয়। আর খদ্দর শব্দটা অভিধানে দেশি শব্দ। পাঞ্জাবি শব্দ লিখেন শিখদের পাঞ্জাবির চাহিদা বেশি। শিখদের পাঞ্জাবির চাহিদা বেশি। শিখদের পাঞ্জাবির চাহিদা বেশি। জি স্যার। শিখ চাহিদা কি শব্দ? পাঞ্জাবি পাঞ্জাবি শব্দ। শব্দ। কোথায় দেয়া কোথায় দেয়া? টেক্সট পাঠ্য বুক। বই। টেক্সট বুকে। আর চাহিদা বাংলা শব্দ কোথায় দেয়া? অভিধানে। হ্যাঁ। বাংলা শব্দ বলতে কোন শব্দকে বোঝায়? তদ্ভব। তদ্ভব। তদ্ভব শব্দ। গুড গুড। এরপর লিখেন চীনা। 65%।
লিখেন সাম্পানে চড়ে, সাম্পানে চড়ে চিনি ও এলাচি দিয়ে চা খেলে। চিনি সাম্পানে চড়ে এলাচি। চিনি ও এলাচি দিয়ে চা খেলে লুচি ও লিচু খেতে ইচ্ছে করে না। সাম্পানে চড়ে চিনি ও এলাচি দিয়ে চা খেলে লুচি ও লিচু খেতে ইচ্ছে করে না। জি স্যার। আন্ডারলাইন করেন স্যার সাম্পান, চিনি, প্রথমে এলাচি, চা, লুচি, লিচু। সাম্পান চিনি এলাচি। স্যার আবার একটু বলেন, সাম্পান চিনি এলাচি। চা, লুচি, লিচু। ওই অন্ধ, বোর্ডের মধ্যে আছে রে। ও স্যার, আমি তো বোর্ডে তাকাই না, আপনি যা বলেন তাই লিখি। ঠিক আছে ঠিক আছে, আমি যা বলি স্যার তাই লিখেন, আমার মাঝে মধ্যে বানান ভুল করেন। স্যার ছন্দটা কি এমন ছিল, সাম্পানের চরে চিনে গিয়ে? হ্যাঁ, চিনি ও এলাচি দিয়ে চা খেলে লুচি ও লিচু খেতে ইচ্ছে করে না। আন্ডারলাইন করলাম সাম্পান, চিনি, এলাচি, চা, লুচি, লিচু। জি স্যার। এগুলো কি শব্দ? চীনা শব্দ। চীনা শব্দ। চীনা শব্দ। কোথায় দেয়া, কোথায়? টেক্সট বুকে। টেক্সট বই। টেক্সট বুক। স্টার দিয়ে লিখেন অভিধান মতে চিনি, এলাচি, লুচি তদ্ভব শব্দ। চিনি এলাচি লুচি তদ্ভব। অভিধান মতে চিনি, এলাচি, লুচি তদ্ভব। সর্বশেষ 5 নম্বর, 5টা দেশের ভাষা লিখে দিব, বাকিগুলো হোমওয়ার্ক। লিখেন জাপানি শব্দ। এলাচি লুচি। চিনি, এলাচি, লুচি তদ্ভব। লিখেন জাপানি। জি স্যার। লিখেন জাপানি মেয়ে হাসনো হানা। স্যার। ওই আগে দেখেন, ওই অন্ধ লোকেরা, এই হাসনো হানা এটা হচ্ছে জাপানি শব্দ। আর এটাকে আপনি হাসনু। আপনি আপনি এটাকে চিনেন হাসনা হেনা নামে। এই হাসনা হেনা শব্দটা হচ্ছে অভিধানে জি বাংলা স্যার। শব্দ, আর এটা হচ্ছে জাপানি শব্দ। বলেন জাপানি শব্দ কোনটা? হাসনো হানা। হাসনো হানা। লিখেন জাপানি মেয়ে হাসনো হানা রিকশায় চড়ে। ওই অন্ধ লোকেরা, রিক্সা বানানটা দেখেন। জাপানি মেয়ে হাসনো হানা রিকশায় চড়ে স্যার হারি হারিকিরি গান গাইতে গাইতে, হারিকিরি গান গাইতে গাইতে সুনামির গতিতে, সুনামির গতিতে ক্যারাটি, হারিকিরি। হারিকিরি গান গাইতে গাইতে সুনামির গতিতে ক্যারাটি ও জুডো শিখতে যায়। জাপানি মেয়ে হাসনো হানা রিকশায় চড়ে হারিকিরি গান গাইতে গাইতে সুনামির গতিতে ক্যারাটি ও জুডো শিখতে যায়। ক্যারাটি ও জুডো। যে ক্যারাটি জুডো। ও জুডো। হ্যাঁ আপা। জুডো শিখতে যায়। স্যার জুডো কি? জুডো স্যার শিখতে কথা যায়। ঠিক আছে। এ পাগলু কি প্রশ্ন করলেন? স্যার বইয়ে তো উদাহরণও অনেক দেওয়া আছে, আপনি যেগুলো লিখে দিয়েছেন এগুলো পড়লেই কি হবে? আমি তো 5টা পর্যন্ত লিখে দিয়েছি, 5টা দেশের ভাষা, আর বাকিগুলো হচ্ছে স্যার অন্যগুলো যেমন তৎসম, রুড়ি শব্দ, যোগ, রূঢ়, এগুলো তো উদাহরণ দেখি অনেক দেওয়া। আমি যেগুলো দিচ্ছি এগুলো পড়েন আগে। স্যার এইগুলো নিয়ে নিচেকে দাগ দিব, এই বোর্ডে যা লেখা। হ্যাঁ, হাসনো হানা রিক্সা সুনামি, আরে রিক্সা হারিকিরি। হারিকিরি সুনামি ক্যারাটি আর হচ্ছে জুডো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিক্সা, হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এটা কি এখানে হাসনো হানা এটা হবে জাপানিজ শব্দ? জি।
হাসনাহানা জাপানি আর হাসনাহানা দেশি। দেশি না, ওই কানা, ওই অন্ধ। তদ্ভব শব্দ। বাংলা 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 স্যার, সরি স্যার। বাংলা বাংলা। স্যার জুডোটা বুঝি নাই। জুডো হচ্ছে শত্রুর আক্রমণ থেকে খালি হাতে নিজেকে রক্ষা করার একটি কৌশল। স্যার ওই ক্যারাতে। ওইটা এবং দুইটা একই জিনিস। স্যার ফাইটিং। যে কিছু ব্যতিক্রম সংস্কৃত শব্দ আমাদের লিখিয়ে দিয়েছেন স্যার, যেমন ওইগুলো কি স্যার ওই তৎসম শব্দের অন্তর্গত লিখবো? তৎসম মানে তো সংস্কৃত। এর মধ্যে যে ভবন যে কতবার আসছে রে, ভবন, তারপরে নরক। জি স্যার, এগুলা স্যার এগুলো না মনে থাকে না, ওই মানে এত শব্দগুলোর মধ্যে কোনটা কিসের শব্দ সব এক হয়ে যায়। ও ছাত্রী, মনে রাখার একটা সহজ পদ্ধতি আছে, বলবো? জি স্যার, অবশ্যই স্যার, বলুন স্যার। অবশ্যই। যখনই ভুলে যাবেন তখনই পড়বেন, ও মা গো। এটা হচ্ছে সহজ উপায়। একরকম হয়ে যায়, মানে কোনটা কিসের। হ্যাঁ হ্যাঁ, এটা সহজ উপায় বলে দিলাম, পড়তে হবে। তবে স্যার আশা করি আজকের ক্লাস দিয়ে অনেক মানে মনে থাকবে স্যার। ঠিক স্যার আছে। হারিক স্যার জাপানি শব্দগুলোর মধ্যে এক্সপ্রেশন আছে। বুঝি নাই। গাইড বইগুলো আছে MP3 জর্জ সিরিজ বা এই ধরনের। কি আপনার বললেন? মতো এরকম সুন্দর করে আউটলাইন করে দিলে তারপরেই তো বুঝি। কথা শোনা যাচ্ছে না, আপনার সাউন্ড খুব কম আসতেছে। স্যার জাপানি যে শব্দগুলা লিখে দিলেন, এগুলো কি অভিধানে কোনো শব্দ ব্যতিক্রম আছে? ওই এটা, যদি একটাই? ও একটা ব্যতিক্রম, এই জন্য আপনার মনটা খারাপ। না স্যার, কম ব্যতিক্রম হলে তো ভালো। আচ্ছা, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা আসসালামু স্যার, আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ